হারামজাদা ফকিন্নির বাচ্চার কত বড় সাহস আমার অপমান করে। হ্যাঁ, আরে একদিন যার বাপ আমার বাড়িতে চাকর খাটছে, আজকে তার পোলা ম্যাজিস্ট্রেট হইয়া আমার কথা শোনায়। আমি সহ্য করতে পারতাছি না রে, আমি একদম সহ্য করতে পারতাছি না। আমার মনে হইতাছে ওর হাত পা গুড়া কইরা ওরে পঙ্গু বানায় রাখি। শুধু হাত পা বাংলা হইব না চাচা, অনুমতি দেন ওরে দুনিয়া থেকে সরিয়ে দেই। আরে না, সেই ইচ্ছা আমারও হয়েছিল, কি করে মারণ যাইব না। আমার সব কাজকর্ম ওর হাতে বন্দি। ওর যদি কিছু একটা হয়ে যায়, পুরো সন্দেহের তীর আমার উপরেই আসবো। পরে এমনি কিছু করণ যাব না, অন্য ব্যবস্থা করতে হইব। অন্য ব্যবস্থা? তাইলে তো যা করতে হইব মাথা ঠান্ডা রাইখা তারপর করতে হইব। কি করা যায় একটা কিছু ভাবতে হইব। তাড়াতাড়ি বাইর কর, যেটা বাইর করবি তাড়াতাড়ি বাইর কর। ওরে কিছু না করা পর্যন্ত আমি শান্তি পাই না। সে তখন থেকে দেখতেছে আপনি রাগারাগি করেই যেতেছেন। পানিটা খান, আপনি মাথা ঠান্ডা হয়ে যাবো। ধর এটা। পানি খামো না, পানি খামো? আমার টেনশনে মাথা গরম আর তুমি পানি নিয়ে আমার মাথা ঠান্ডা করতে? আমার কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্দি, হ্যাঁ? তুমি আনছো পানি দিয়ে আমার মাথা ঠান্ডা করতে? না ফালতু মহিলা। আপনি শুধু শুধু আমার সাথে রাগ করতেছেন। তুমি শুধু শুধু রাগ হইতেছি? আমি তোমার উপর শুধু শুধু রাগ হইতেছি? তোমার উপর রাগ হওয়া আমার দায়জ আছে। কেমন মাইয়া জন্মাইছো, কেমন মাইয়া জন্মাইছো? মায়ের একটু শাসন করতে পারো নাই? তারে পড়াশোনা শিখে ম্যাজিস্ট্রেট বানাইতে পারো নাই? আজকে যদি আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হইতো, আমার ওই চাকরের পোলার পিছে পিছে ঘুরতে হইতো। শুনেন, টাকা পয়সা থাকলে সবাই লেখাপড়া ভালো হয় না। ভালো চাকরি আর ম্যাজিস্ট্রেট হইতে হইলে না টাকা পয়সা লাগে না, যোগ্যতা লাগে। এটা তো আপনি বুঝেন না। গরিবের ঘরে জন্ম নিয়েও মানুষ ম্যাজিস্ট্রেট হয়। আমার জ্ঞান দিও না। এই বয়সে আইসা আমার তোমার কাছ থেকে জ্ঞান নিতে হইব না। জ্ঞান লাগলে তোমার মায়েরা দাও, কিছু শিখাইতে হইলে তোমার মায়েরা শিখাও। চাচা থামেন না, ওই যে সাশার বাচ্চা ম্যাজিস্ট্রেট আইতেছে এদিকে। আমাকে দেখে খুব অবাক হচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার বাড়িতে আপনার মেয়েকে নিতে আসিনি, আর নাই বা কোনো কিছু চাইতে আসছি। আপনি যখন আমার বাড়িতে কিছু চাইতে আসেন নাই, তাইলে আবার আমার বাড়িতে আপনার কি কাম? নাকি আমার লগে যা করছেন সেটা বুঝতে পারছেন যে অন্যায় করছেন, এর লাইগা আমারে বুঝাইতে আইছেন? আপনার মতো মানুষের সাথে অন্যায় করব আমি, যে কিনা সারা জীবন অন্যের সাথে অন্যায় করে গিয়েছে? নাকি নিজের মতো সবাইকে মনে করে? আপনি যেদিন আমার বাবা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন বিনা অপরাধে, সেটা কি অন্যায় ছিল না? নাকি নিজের অন্যায়টা আপনি মনে রাখতে পারেন না? আমার বাড়িতে খারাইয়া আমারই কথা শুনাইতেছেন? যেটা কইতে এসেন কইয়া চইলা যান, নাহলে কিন্তু আমি ভুলা যাবো আপনি কেডা। আমাকে ভয় দেখাচ্ছেন? আসলে ভয় এখন আমাকে দেখানোর দরকার নেই, আপনার ভয় পাবার সময়। যাই হোক, অফিস থেকে একটা নোটিশ পেয়েছি, তাই ভাবলাম নিজে এসে আপনাকে খবরটা দিয়ে যাই। আসলে কিছু কিছু খবর নিজে এসে দেয়াই মজা আলাদা। এই এই কি কস তুই? কি কস? আমার লগে তোর মজার সম্পর্ক? তুই আমার লগে মজা করতে আইছস? একদম তুই তোকারি করবেন না। আপনি ভুলে যাবেন না আমি ম্যাজিস্ট্রেট, আপনার বাড়ির চাকর না। আমার সাথে কথা বলতে হলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। আর যদি ভদ্রভাবে কথা না বলতে পারেন, কিভাবে ভদ্রতা শেখাতে হয় সেটাও আমি জানি। দেখো বাবা, তোমার চাচা রাগের মাথায় কি সব বইলা ফেলাইছে। তুমি মনে কিছু করো না, তুমি থাকো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। থাক, আমার জন্য কোনো কিছু ব্যবস্থা করার দরকার নেই। আমি আবার চারটার বাড়িতে কোনো কিছু খাই না। যাই হোক, যেটা বলতে এসেছি, অফিস থেকে নোটিশ এসেছে 1 মাসের মধ্যে আপনার এই প্রজেক্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই খবরটা দেওয়ার জন্য আমি দূর থেকে আপনার বাড়িতে চলে এসেছি। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি যা করতেছেন আপনি কিন্তু একদম ঠিক করতেছেন না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি, আর যতটুকু করার দরকার ঠিক ততটুকুই করতেছি। আমার বাবা আপনার বাড়িতে কাজ করত, আপনার দয়ায় বেঁচে ছিল। আপনি খেতে দিলে খেয়েছেন, না হয় না খেয়েছিল। কিন্তু এখন সময় পাল্টে গিয়েছে। এখন আমি আপনাকে খেতে দিলে আপনি খেতে পারবেন, আর না হয় না খেয়ে থাকতে হবে। এখন আপনার সমস্ত দরজার চাবি আমার হাতের মুঠোয় বন্ধু। কথাটা আপনি মনে রাখেন। আর এই যে নেন আপনার নোটিশ পেপার। চলো।
মা দেখো, তুমি যত যাই বলো না কেন, আমি হাসিবকে এগুলো বিষয়ে একটা কথাও বলতে পারবো না। তুমি তো নিজে চোখে দেখলে হাসিব বাবার সাথে কত রাগারাগি করলো। তার মধ্যে আমি যদি আবার সেম কথা হাসিবকে বলি, হাসিব উল্টা আমার উপর রেগে যাবে। শোন মা, হাসিব যতই রাগ করুক না কেন, তুই যদি একবার হাসিবের সঙ্গে দেখা করিস, হাসিবের মনটাও গলে যাবে। তুই একমাত্র ভরসা। তুই হাসিবকে বুঝিয়ে বল না, যেন তোর বাবার প্রজেক্ট বন্ধ না করে। মা, তুমি ভালো করেই জানো হাসিব একটা সৎ ছেলে। বাবার প্রজেক্টে একটা সমস্যা ছিল জন্যই হয়তো বা হাসিব এটা বন্ধ করতে চাচ্ছে। তার মধ্যে বাবা আবার হাসিবের সত্ত্বে রাজি হয়ে হাসিবের হাতে আমাকে তুলে দিতে চাচ্ছিল। এগুলো কারণে হাসিবের কাছে আমি এখন অপরাধী। এগুলো কিচ্ছু আমি হাসিবকে বলতে পারবো না। তোর বাবার কথা একবার চিন্তা কর। সবকিছু যদি বন্ধ হয়ে যায় না, তোর বাবা একবারে পথে বসে যাবে। তুই মেয়ে হয়ে তোর বাবাকে কি এইভাবে ধ্বংসের পথে ঠেলে দিবি? মা, আমি বাবার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমি এটা করতে পারবো না। তুমি প্লিজ আমাকে এগুলো বিষয়ে আর জোর করো না। দেখ, আমার যা বলার আমি বলে দিয়েছি। এত বড় হওয়ার পরও তুই যদি তোর বাবার কথা চিন্তা না করিস, আমার কোনো কিছু করার নাই। তারপরে আমি বলবো তুই একটা বার হলেও চিন্তা করিস। তোর বাবার যদি কোনো কিছু হয়ে যায় না, তখন তুই নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবি না। মা, তুমি কি যে বলো না, বাবা এই সামান্য কারণে নিজের ক্ষতি করবে। তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস। রাগের মাথা কখন যে কি করে ফেলবে কোনো কিছু বলা যায় না। তুই জানা, একবার হাসির কাছে যা। মা, তুমি এগুলো বিষয় প্লিজ আমাকে আর জোর করো না। আমি বিষয়টা ভেবে দেখবো। তুমি এখন এখান থেকে প্লিজ চলে যাও। কি ব্যাপার, এভাবে পথ আটকালেন কেন? মাঝ রাস্তায় যেভাবে কারো পথ আটকানো অভদ্রতা, সেটা আপনি জানেন না? তুমি আমাকে আপনি করে কেন বলছো? ও আচ্ছা, সরি। আমারই তো তোমাকে আপনি করে বলা দরকার। যত যাই হোক, তুমি এখন ম্যাজিস্ট্রেট। আপনি কি তাহলে চাইছেন এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি আমার কাজ বাদ দিয়ে আপনার সাথে এই ব্যাপারে কথা বলি? আমি আপনার সাথে এইগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না, এজন্য পথ আটকাইনি। আপনার সাথে আমি অন্য বিষয়ে কথা বলতে চাই। আপনি কোন ব্যাপারে কথা বলতে চান সেটা আমি খুব ভালো করেই জানি। নিশ্চয়ই আপনার সেই লোভী বাবা আমার কাছে পাঠিয়েছে তার প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য। আপনি আর আপনার বাবা একটা কথা কান খুলে শুনে রাখুন, যত যাই কিছু করেন না কেন, প্রজেক্ট তো বন্ধ হবেই। দেখুন, আমি জানি আমার বাবা অপরাধী, কিন্তু বাবাকে অন্য শাস্তি দেওয়া যায় না। আমার বাবার এটা অনেক আগের প্রজেক্ট। এটা যদি বন্ধ হয়ে যায়, আমার বাবা সত্যি সত্যি পথে বসে যাবে। তার কি হবে সেটা তো আমার দেখার বিষয় না। আমার যতটুকু করার ছিল আমি সেটাই করছি। এতে যদি কেউ পথে বসে যায় তাহলে বসবে। আপনি তো কঠিন ভাবে কথা বলছেন কেন? বিষয়টা তো সহজভাবে নিলেও পারতেন। তোমার চেয়ারম্যান বাড়ি মেয়ে হইয়া তোমার রিকোয়েস্ট করতেছে, আর কত তুমি পাত্তা দিতেছ না। জিনিসটা কিন্তু তুমি ভালো করতেছ না। আমাকে কি হুমকি দেওয়া হচ্ছে? না না, আপনাকে হুমকি দিতে যাবে কেন? রতন ভাই, তোমাকে আমি বলছি না যে আমি কথা বললে আমার কথার উপরে কথা বলবা না। আপনি প্লিজ রতন ভাইয়ের কথায় কিছু মনে করবেন না। শুনুন, আপনাদের কারো কোনো কথায় আমার কোনো কিছু আসে যায় না। আপনি আর আপনার বাবা একটা কথা জেনে রাখুন, আপনারা যত যা কিছু করছেন না, কোনো লাভ নেই। আপনাদের এই প্রজেক্ট তো আমি বন্ধ করেই ছাড়বো। চলো।
এই যে আপনি সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতেছেন, আপনি তো অসুস্থ হয়ে পড়তেছেন। আমি চিন্তা করুম না, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি চিন্তা করুম না। আমার একটা প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে আর আমি চিন্তা করুম না। যেভাবেই হোক আমি আমার এই প্রজেক্ট উদ্ধার কইরাই ছাড়ব, আমি ওটা রক্ষা করুমই। শুনেন, আপনার প্রজেক্ট যদি আপনি রক্ষা করতে চান তাহলে শুধু শুধু হাসিবের সাথে রাগ দেখার লাভ কি? আমি কই কি, আপনি হাসিবের কাছে যান, যাই আপনি ক্ষমা চান, ওদের বুঝা শোনা যদি কইতে পারেন তাহলে হাসিব আপনাদের মাফ করে দিব। আমি না বুঝি না, তুমি আমার শত্রু পক্ষ না মিত্র পক্ষ? তুমি আমার স্ত্রী হয়ে কেমনে কইতে পারো যে একটা চাকরের বাচ্চার কাছে যে আমি অনুরোধ করো, যার বাপে হারা জীবন আমার পায়ের সামনে পড়ে আসছিল, আজকে আমি তার কোলার সামনে পড়ে থাকুক না? সময় যেভাবে পাল্টায়, সময়ের সাথে সাথে পরিস্থিতিও পাল্টায়, আর সেই পরিস্থিতির সাথে আমাকে সামলায় নিতে হয়। আপনি যদি হাসিবের কাছে মাথা নত না করেন তাহলে তো আপনার সব কিছু চলে যাবো গা। আর যদি আপনার নিজের করে সব কিছু রাখতে চান তাহলে তো আপনার হাসিবের কাছে মাথা নত করতে হইব, এছাড়া তো আর কোনো উপায় নাই। শোনো, তোমার কষ্ট কইরা আমার বুদ্ধি দিতে হইব। আমি এলাকার চেয়ারম্যান গো, অনেক বুদ্ধি থাকে। আমারে বুদ্ধি দিতে আইছে, তুমি এখন ঘুমায় পড়ো। আমার এই মাই মানুষের বুদ্ধি লাগবো না। আমার যা বলা দরকার ছিল আমি তাই বলছি, আপনি যা মন চায় তাই করেন। তবে একটা কথা, আমার এই কথাটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, আমার এই কথা আপনার কাজে লাগবে। আমি ঘুমাইতে গেলাম। আসসালামু আলাইকুম ম্যাজিস্ট্রেট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আপনাকে না বলে দিয়েছি আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, তারপরে শুধু শুধু কেন আমার কাছে এসেছেন? ম্যাজিস্ট্রেট সাহেব, আমি এখানে আসছি আপনার একটা কথা স্মরণ করায় দিতে। আপনার যদি স্মরণ শক্তি কম না থাকে তাহলে আপনার মনে আছে আপনার আব্বা আমার বাড়িতে কাম করত, চাকর আছিল। আর সেই চাকর হইয়া যা রোজগার করছে সেই টাকা দিয়া পড়াশোনা করাইয়া আপনার ম্যাজিস্ট্রেট বানাইছে। তাহলে সেই হিসাবে আপনার ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে আমার টাকার অবদান আছে। তাহলে তো আপনি আমার কাছে ঋণী। আর এই ঋণের জন্য আমি তো আপনার কাছে একটু উপকার চাইতেই পারি। আমি ভেবেছিলাম আপনি অনেক চালাক একজন মানুষ, কিন্তু এখন দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বোকা একটা মানুষ আপনি। আমার বাবা আপনার বাড়িতে কাজ করেছিল ঠিকই, কিন্তু সেই কাজের বিনিময়ে সে পারিশ্রমিক নিয়েছে, আর সেই পারিশ্রমের টাকা দিয়ে আমাকে কষ্ট করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে। আর সেগুলোর পেছনে আপনার অবদান কোথায়? তার জন্য আপনিও আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি আর কোনো কথা কইতে চাই না। আমার পুরানো প্রজেক্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওইটা যে অবস্থায় আছে থাক। আমি আপনার কাছে আসছি একটা নতুন প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টে সব কিছু রেডি এবং সব কিছু ওকে আছে, কোনো অবৈধ ব্যাপার স্যাপার নাই। খালি আপনার একটা সাইন লাগবে। আপনি সাইনটা দিলেই আমি প্রজেক্টটা চালু করতে পারি। ও, নতুন প্রজেক্ট? তাহলে তো সাইনটা করেই দিতে হয়। এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন একটা সাইনের জন্য। দিন, কাগজ দিন আমাকে, সাইন করে দিচ্ছি। কলমটা তো পড়ে গেল। কোনো সমস্যা নাই, আমি আপনার কলম উড়িয়ে দিতেছি। কারণ তুমি কেন উঠাবা? যার কাগজটা জরুরি সে না হয় কলমটা উঠাক। আরে মতিন, বুঝতে পারছ নাই? স্যার আমার কথা কইতাছে। আরে কাজটা আমার, স্বাক্ষরটা লাগবো আমার কাছে। তাহলে কলমটা পড়ে গেছে আমি তুলে দেবো না? এটা তো আমার, এটা আমার কি কমো দায় দায়। আপনার কাজে আমি অনেক ইমপ্রেসড হয়েছি। এখন তাহলে সাইনটা দেওয়া যাক। আরে কি ব্যাপার স্যার, আপনি সাইন না কইরা উঠা খারাইলেন? আপনার এই কাগজে আমি সাইন করতে পারবো না। আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম
এখন থেকে আমি আপনাকে খেতে দিলে আপনি খেতে পারবেন, আর না হয় না খেয়ে থাকতে হবে। আজকে থেকে আপনার না খেয়ে থাকার সময় শুরু। আজকের পর থেকে আপনার কোনো প্রকার কাগজে আমি সাইন করব না, আর এটাই আপনার শাস্তি। আস্তে আস্তে আপনি আপনার অন্যায়ের শাস্তি পেয়ে যাবেন। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি কাজটা একদম ভালো করলেন না। একটা কথা মনে রাখে, এক মাঘে শীত যায় না, শীত কিন্তু ঘুরা ঘুরে আসে, মাঘও ঘুরা ঘুরে আসে। আজকের সময় আপনার, আপনি যা খুশি তাই করতেছে, কিন্তু একদিন সময় আমারও হইব, সেদিন আমি কি করবো আপনি ভাবতেও পারবেন না। হাসিব, সরি স্যার, আপনি ম্যাজিস্ট্রেট হইতে পারেন, কিন্তু এই যে চেয়ারম্যান সাহেব, সে কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান। আপনি যেটা করছেন ভুল করছেন, এর খেসারত কিন্তু কোন সময় দিয়ে ফেলান কোয়া যাইতেছে না। থাক মতিন, স্যার যুবক মানুষ, তার রক্ত গরম, সে তো এখন উল্টাপাল্টা কিছু করবই, সে গরম দেখাইতেই পারে। সময় আমগো আসবো, তখন আমরা দেখাবো। আপনাদের যা ইচ্ছে বসে আপনি তাই করেন, আর নেক্সট টাইম থেকে যেন এই কোয়ার্টারের আশেপাশে আপনাকে না দেখি। পরেও যদি দেখি তাহলে আপনাকে থানায় নিয়ে যাবো। ম্যাজিস্ট্রেটের কত বড় সাহস! এর আমি দেখা নিব মতিন, আরে আমি দেখা নিব। চলেন ওই খেলার ব্যবস্থা। পূর্ব পাড়ার পশ্চিমের দিকে জমিটা দেখতে হবে, কাগজগুলো ঠিক আছে কিনা। আর ওদিকে কি হচ্ছে? কি ব্যাপার, তুমি এখানে? আসিফ, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে যেতে বলো। তোমার সাথে তো আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না, যা বলার আছে ওর সামনেই বলো। আমি তো বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে, আজকে না হয় আমার কথা একটু শুনলা, আজকের পর থেকে তোমাকে আর কোনোদিনই আমি বিরক্ত করব না। রতন ভাই, একটু ওখানে যাও। বলো, তোমার কি পার্সোনাল কথা বলো, কিন্তু হ্যাঁ একটা কথা শুনে রাখো, প্রজেক্টের ব্যাপারে কোনো কিছু বলতে এসো না। প্রজেক্টের ব্যাপারে আমি কোনো কিছু করতে পারবো না। আমি জানি বাবার প্রজেক্ট নিয়ে কথা বলার কোনো লাভ নাই, আমি এগুলো কথা বলতে আসিনি। আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি যেটা আমার সাথে করছো এটা কি ঠিক করছো? বাবার যখন টাকা ছিল, বাবার টাকার অহংকার দেখিয়ে তোমাকে আর তোমার বাবাকে অপমান করছিল না। আজ তুমি তোমার চাকরির অহংকার দেখিয়ে তুমি বাবাকে অপমান করছো, এমনকি আমাকে অপমান করছো। কিন্তু তুমি যখন চাকরের ছেলে ছিলে, তখন ঠিকই আমি তোমাকে আপন মনে করছিলাম, তোমাকে বন্ধু ভেবেছিলাম। তোমার কাছে যেটা অপমান মনে হচ্ছে সেটা আমার কাছে তুচ্ছ একটা বিষয়। তোমার বাবা যেদিন আমাদেরকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তুমি জানো আমার বাবাকে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা কষ্ট করে আমার বাবা আমাকে পড়িয়েছে। আর আমি তো কোনো অন্যায় কাজ করছি না, যেটা সত্য, যেটা করা উচিত আমি সেটাই করছি। কিন্তু আমাকে দূরে সরিয়ে রাখাটা? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার আর আমার ভিতরে কোনো ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে ঠিক একই কথা আমি তোমাকে বলবো, তোমার আমার ভিতরে কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না, আর সেটা কখনো হবেও না। আমি এটা বিশ্বাস করি না যে তুমি শুধুমাত্র বাবাকে অপমান করার জন্য এই গ্রামে আসছো। তুমি হয়তো বা বাবার জন্য আমাকে সত্যিটা বলছো না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি। দেখো, এসব প্রেম ভালোবাসা আবেগের কথা বলে না আমাকে কোনো লাভ নেই। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর কখনো ভালোবাসতেও পারবো না। ঠিক আছে, আমি মানলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তোমার সাথে আমার আরো কিছু কথা আছে। আজকে সন্ধ্যার সময় আমি তোমার জন্য গাছতলায় অপেক্ষা করব, আমি জানি তুমি আসবে। দেখো, আমি তো তোমাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি না, তারপরে শুধু শুধু কেন এসব পাগলামি করছো? আমি কোথায় পাগলামি করলাম? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি এটা পাগলামি মনে হয় তাহলে মনে করো, আজকে সন্ধ্যার সময় বাড়ির পাশে গাছতলায় আমি তোমার জন্য অপেক্ষা করব, সেখানেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আইছেন, আপনার কাজ হয়ে গেছে। আমি কইছিলাম না, আপনি যদি হাসিবের সাথে ঠিকঠাক মতো করে যদি কথা কইতে পারেন তাহলে আপনার কাজটা হইয়া যাবে। কথা মিলছে না? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি ওই চাকরের বাচ্চার কাছে গেছিলাম, তারে অনুরোধ করছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনে নাই।
আমার অপমান করছে, আমার নাকি সে কোনো প্রজেক্ট চালাইতে দিবে না। আমিও দেখবো ওই ফকির বাচ্চা কি কইরা এই গ্রামে থাকে। আপনি আমার গায়ে হাত তুললেন, আপনার ভালো চাই বলে তো আমি এই কথা কইছি। এখন তো শুধু থাপ্পড় মারছি, আবার যদি এই ধরনের বিষয় নিয়ে পরামর্শ দেস তাইলে এখান থেকে পিটাইতে পিটাইতে গ্রাম ছাড়া করবো। তোর আর তোর মাইয়ার লাইগা আজকে আমার এই পরিণতি। আজকে যদি তুই তোর মাইয়ারে মানুষ করতে পারতি, আমার ওই চাকরের বাচ্চার কাছে ঠেঙ্গাইতে হইতো না, তারে অনুরোধ করতে হইতো না। মনে হইতেছে দুইটারে মাইরা মইরা ঘর ধাক্কা দিয়ে বের করে দিই। আমার মনে হয় কি, মাঝে মাঝে আপনি সত্যি সত্যি আপনার নিজের অন্যায়, আপনার ভুল আপনি দেখতে পারেন না। আপনার নিজের কারণে, নিজের দোষে সবকিছু হারাইছেন, এখন সে দোষটা পাইতেছে আমগুপরে। কি কইলি? আমার দোষ? তুই আমার স্ত্রী হইয়া ওই ফকিন্নের বাচ্চার ওকালতি করস? মনে হইতেছে তোর এক করে পিটাই বাড়ি করে দিই। থাক, আপনি আর এই কষ্ট করতে হইব না। কয়দিন পরে হাসিব আছে না, আইসা আমগুলো সবাই রেখে হাত ধরে বাইর করে দিব। এখনো সময় আছে, আপনি নিজেদের শুধরান। সবাই খারাপ হয়ে গেছে, সবাই খারাপ হয়ে গেছে। আমি জানতাম তুমি আসবে। এখন তো প্রমাণ হলো যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। এত রাতে গাছতলার নিচে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে সেটা ভেবে আমি আসছি, আর আমার জায়গায় যে কোনো ছেলে থাকলে এই কাজটাই করতো। এখন এইসব কথা বলে কোনো লাভ নেই, আমি আমার উত্তর পেয়ে গেছি। আর তুমি মনের ভিতর যাই কথা লুকিয়ে রাখো না কেন, আমি সবকিছু জানি। তুমি কি আমাকে এইসব কথা বলার জন্য এখানে ডেকেছো? যদি তাই হয় আমি এখন চলে যাবো এখান থেকে। তোমার সাথে আমার কত বছর পর দেখা, তুমি জানো আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করছি। আর তুমি যেদিন আসলে ওদিন সব থেকে বেশি কে খুশি হয়েছে জানো? আমি। কিন্তু তুমি আসার পরে তো বাবার সাথে ঝামেলা শুরু হয়ে গেছে, একটু কথাও বলতে পারলাম না। তোমার বাবার সাথে আমি কোনো ঝামেলা শুরু করিনি। তোমার বাবা যা করেছে সেটার ফল উনি পাচ্ছে। কিন্তু তুমি যে আমার বাবার কাছে আমাকে চেয়েছিলে, এমনও তো হতে পারতো যে বাবা তোমার হাতে আমাকে তুলে দেওয়ার জন্য রাজি হতো না। দেখো, আমি তোমার বাবাকে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলেছি, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, এখন এইসব কথা বাদ দিই, চলো আমরা ওইদিকে গিয়ে একটু বসি। না, আমি কোথাও যেতে পারবো না, আমি এখন চলে যাবো। ইস, আসছো নিজের ইচ্ছায়, এখন যাবা আমার ইচ্ছায়। চলো ওইদিকে চলো, আসো আসো, আরে কেউ দেখে ফেলবে তো। আসো না। এই, তোমার কি 10-12টা বাচ্চা কাচ্চা? একটা মাত্র মেয়ে, তাকে নজরে রাখতে পারো না? এই, কোথায় গেছিলা তুমি? তোমাকে আমি বারবার মানা করছি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবা না। এত রাত করে কোথায় গেছিলা? বাবা, আমি কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছি, তাই আমার যখন যেখানে ইচ্ছে করবে যেতে আমি সেখানেই যাব। তুমি যত বড় হও না কেন, আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাবা না। এখন কও, কই গেছিলা? আহা চাচা, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? কথাটা তো আগে শুনবেন। আপনার ভাইয়া যে জায়গায় গেছে আপনার লাভের জন্য গেছে না, মানে ওই যে আর কি, ওই যে ম্যাজিস্ট্রেট স্যারের সাথে দেখা করতে গেছিল। কি কইলি তুই? এই মেয়ে, তোর কত বড় সাহস! তুই আমার অনুমতি ছাড়া ওই চাকরের বাচ্চার সাথে দেখা করতে গেছিলি? বাবা, তুমি বারবার হাসিবকে চাকরের ছেলে বলছো কেন? ও কিন্তু এখন চাকরের ছেলে না, ও এখন একটা প্রতিষ্ঠিত ছেলে, তাই ওকে সম্মান দিয়ে কথা বলবা। ও যত প্রতিষ্ঠিত হোক না কেন, ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট হোক, ও আমার কাছে এই বাড়ির চাকরের ছেলেই থাকবে। তোমার এই অহংকারের কারণে তোমার নিজের বিপদ নিজেই ডেকে আনছো। আমি শুধু ওর সাথে কথা বলতেই গেছিলাম। আমি কোনো কথা শুনতে চাই না। আমি লাস্ট কয়ে দিতেছি, আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে যাবা না। আর ওই ছেলের সাথে যদি আর কোনোদিন মিশতে দেখছি, তাহলে আমি তোমার তালা মাইরা রাখবো, আর ওই ছেলেরে ঠ্যাং ভাঙ্গা এই গ্রাম ছাড়া করবো। বাবা, তোমার মনে কখন কি চাই আমাকে একটু বলো তো। তুমি কিছুদিন আগে আমাকে বললে আমি যেন হাসিবের সাথে কথা বলি, আর আজকে আবার বলতেছো আমি যেন হাসিবের সাথে কথা না বলি। তুমি কি চাও নিজের সিদ্ধান্ত আগে নিজে নাও, তারপরে আমাকে বলি। চাচা চাচা, আপনি শোনেন, উত্তেজিত হবেন না। আমি ছোট মুখে এখন বড় কথা কই। আপনার মাইয়া যা করতেছে তারে সেটা করতে দেন। বললাম তো আপনারই লাভ হইব। আপনার মাইয়া নাকে দড়ি বেঁধে ম্যাজিস্ট্রেটে ঘুরাইবো, আর আপনি দিন শেষে প্রতিশোধ নিবেন, সেটাই তো ভালো হইব না? কথাটা অবশ্য তুই ঠিক কইছস, কিন্তু আমার মায়ের দিকে নজর দিচ্ছে এটা আমি ভুলতে পারতাছি না। ওর একটা ব্যবস্থা করতেই হইব।
আপনি কোনো চিন্তা করেন না, কোনো উত্তেজিত হবেন না। বেশি উত্তেজিত হইলে কোন সময় দেখা যাবে যে আবার স্ট্রোক করে মরে গেছেন গা। আপনি একদম টেনশন মুক্ত থাকেন, আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? প্রতিশ্রুতি দেব না। তাড়াতাড়ি দেখ। তাই এই ম্যাজিস্ট্রেট কি করে? ওকে যদি মারতাম তো। আমার না আমাদের এই সম্পর্কটা নিয়ে অনেক ভয় হচ্ছে। বাবা কি আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে? তোমার বাবা মেনে নেয়াতে আর না নেয়াতে তাতে কি আসে যায়? তুমি আমি রাজি থাকলেই চলবে। হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই রাজি। আমার সর্বনাশ হয়ে গেল, আমার মান সম্মান সব শেষ, আমার এত বছরের চেয়ারম্যানের ক্যারিয়ার সব ধুলায় মিশে গেল। ও ম্যাজিস্ট্রেট স্যার, আপনি আমার এত বড় ক্ষতিটা করতে পারলেন। গ্রামবাসী আপনারা সবাই দেখেন, এই ম্যাজিস্ট্রেট রাইতের বেলা আমার মেয়ের হাত ধরে এখানে ইটিস পিটিস প্রেম করতেছে। আসলে প্রেম করতেছে না, সে প্রেমের জালে ফাঁসাইয়া আমার এই সহজ সরল মায়াটার সর্বনাশ করার চিন্তা করছে। আপনারা সবাই কন, এর কি শাস্তি হওয়া উচিত? এই শালায়, এই শালার ভিতরে যে একটা শয়তান আছে এটা আমি জানতাম। শয়তানি নিয়ে আমাকে এই গ্রামের মধ্যে আইছে, 2 পাতা কলম লেখাপড়া কইরা তারপর কি জানি অফিসে সাজাইছে যাতে চেয়ারম্যান সাহেবের মাইয়ার বড় একটা ক্ষতি করতে পারে, তারপর ক্ষতি করে গ্রাম থেকে চলে যাইবো। এত বড় সাহস শালা! সি 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 দেখছে। আরে আপনারা কি আবোল তাবোল কথা বলছেন? আমি এরকম কোনো কাজ করি না যার জন্য আপনারা চিচি করছেন। মানলাম আমি রাত বেরাতে ওর সাথে দাঁড়িয়ে কথা বলছি, তার জন্য এই না যে আমি আপনার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছি। স্যার, চেয়ারম্যান স্যার মেয়ের হাত ধরে আপনি ঘুরে বেড়াইতেছেন এলাকার মধ্যে, আপনার কি লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, আপনার তো নারী নির্যাতনের মামলা দেওয়া উচিত। আচ্ছা আপনারা একটু শান্ত হন, আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে বলছি। এই কারণ কি ক্লিয়ার করবেন? সব বুঝে গেছি। তোমরা সব গ্রামের লোকরা খবর দাও, সব ভিডিও করুক, গ্রামগঞ্জে সবকারে ছড়ায় দাও। এই লোক কত বড় খারাপ। এই শোনো, সবাই আমি কইতেছি আসল ঘটনা কি। আমার যে প্রজেক্টটা হ্যাঁ আটকায় রাখছে না, আসলে ওইটার উপর হের মেলা লোভ। সে অনেকদিন ধরে ওইটার উপর নজর দিছে। যখন দেখছে কোনোভাবে পারতাছে না, তখন সে অন্য রাস্তা নিছে। এর আগে আমার টাকা অফার করছে, দেখছে যে টাকা দিয়ে তো চেয়ারম্যান সাহেবরে কেনা যায় না। সে একজন সৎ নীতিবান মানুষ। সে তখন অন্য রাস্তা ধইরা আমার মেরে ফুসলানোর চিন্তা করছে, যাতে মেরে ফুসলায়া ভাসলায়া প্রেমের জালে নিতে পারলে আমার সব প্রজেক্ট নিয়ে নিতে পারে। এর কঠিন বিচার হওয়া উচিত। তোমরাই বলো এর লগে আমরা কি করতে পারি? চেয়ারম্যান চাচা, আরে নারী নির্যাতন মামলা দেওয়া উচিত। এই খালি মামলা দিলেইব না, এই শালারে এমন শাস্তি দিতে হইব যাতে ওর 14 পুরুষ মনে রাখে। তো একটা শর্তে এই শালায় শাস্তি মৌকুব হইতে পারে। চেয়ারম্যান সাহেবের যে প্রজেক্টটা নিয়ে এই শালা তাপালিং করতেছে, সেই প্রজেক্টটা যদি চেয়ারম্যান সাহেবরে ফিরে দেয়, তাইলে ওই যে অপরাধ করছে সেই শাস্তি মাফ করে দেবো আমরা। কি করেন আপনারা? ঠিক ঠিক। বাবা, হাসিব এরকম কিছুই করে নাই। তুমি একটু সবাইকে বুঝাই বলো, হাসিব আমাকে এখানে নিয়ে আসেনি। ভাই সকল, আপনারা সবাই দেখেন আমার মেয়েটা কত ভয় পাইছে, ভয় কাঁপতেছে, কাঁপতে কাঁপতে সে মিথ্যা কথা বলতেছে। নিশ্চয়ই এই ম্যাজিস্ট্রেট বলছে যে তুমি যদি সত্যি বলো তাহলে তোমার বাপের মায়েরা ফেলাবো। সে বাপের মৃত্যুর ভয়ে এখন মিথ্যা কথা বলতেছে। মা তুই ভয় পাইস না। আপনারা সবাই বলেন এর কি করা উচিত? আরে এই কি কি কথা কও না, প্রজেক্ট ফিরে দিবা? আচ্ছা দাঁড়ান, আপনারা একটু শান্ত হন। বুঝতে পেরেছি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি আপনাদের শর্তে রাজি হয়ে গিয়েছি। আপনাদের চেয়ারম্যান চাচার কাগজপত্রগুলো আমি দিয়ে দিব। আপনারা এখন এখান থেকে চলে যান। তাইলে তো আমগো আর কোনো সমস্যা নাই, তাইলে তো আমরা যাইতেই পারি। আয় মা তুই একদম ভয় পাস না। এই ম্যাজিস্ট্রেট তোর কোনো ক্ষতি করতে পারবে না। মা আয়, চলো ম্যাডাম চলেন। কালকে কাগজপত্র নিয়ে আমি প্রজেক্টে সাইন করে দিবি। যদি পরবর্তীতে কোনো ঝামেলা করো শালা তো ফাটাই দেবো। মানে সারাটা দিন পার হয়ে গেল, তুই এখন পর্যন্ত কোনো কিছু খাস না। একটু খেয়ে নিয়ে না মা। মা, আমি তোমাকে বললাম না যে এবারের কোনো কিছু আমি মুখে দিব না। এবারে সবাই স্বার্থপর, সবাই শুধু নিজের স্বার্থটাই বুঝে। আমার এখানে আর থাকতেই মন চাচ্ছে না। তুমি এখান থেকে চলে যাও, না হলে খাবার কিন্তু আমি ফেলে দিব। যে মামনি, আমি তোমার অনেক ভালোবাসি, এটা সত্য, কিন্তু তাই বলে তুমি তোমার বাপের ভয়ঙ্কর রূপ ভুলে যাবে। না না বাবা, আমি কিছু ভুলিনি। তুমি তোমার রাগের জন্য নিজের মেয়েকে সবার সামনে অপমান করছো।
এমনকি হাসিবকে অপমান করার সাথে সাথে তোমার মেয়েকে অপমান করছো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। এই জগতে সবাই সবার স্বার্থ দেখে, আমিও আমার স্বার্থ দেখছি। আর আমি তো অন্যায়ভাবে দেখি নাই। আমি প্রথম তারে ভালোভাবে বুঝাই কইছি, তারে বিভিন্ন প্রস্তাব দিছি, কিন্তু সে শোনে নাই। এই জন্য তারে আমার একটু অন্য রাস্তায় কাজ আদায় করতে হয়েছে। বাবা, তুমি এটা অন্যায় করেছো, আর তুমি একই অন্যায় বারবার করছো। এটার জন্য তুমি একদিন পস্তাবা। আমি পস্তাবো না কি করবো সেটা তোমার ভাবতে হবে না, তুমি তোমার নিজেরটা ভাবো। আর আমি তোমার ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিতেছি, এরপরে যদি এই চাকরের বাচ্চার লগে তুমি আর মেলামেশা করো, তাহলে আমার যে রূপ দেখবা সেই রূপ তোমরা জীবনেও দেখো নাই। বাবা, আমি না জাস্টটা নিতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মনে হচ্ছে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাই। শুধু শুধু মেয়েটাকে তো টাকা দিলেন, একটু ঠান্ডা মাথায় তো বুঝাইতে পারতেন। যখন আদর করে বোঝানোর বয়স ছিল আদর করছি, যখন ঠান্ডা মাথায় বোঝানোর বয়স ছিল তখন ঠান্ডা মাথায় বুঝাইছি। এখন শাসনের বয়স, তাই শাসন করে বুঝাইতেছি। তুমিও বুঝাও, তোমার মায়ারে ভালো করে বুঝায়ও তার বাপ কি জিনিস। আমার নিজের স্বার্থের জন্য আমি কত নিচে নামতে পারি। হ্যাঁ, জি 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 জি, আপনার কাগজগুলো তদন্ত চলছে, 2-1 দিনের ভিতরে আমি সাবমিট করে দিব, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আপনার না যা যা পাওনা ছিল আমি আপনাকে বুঝিয়ে দিয়ে এসেছি, তারপরে কোন সাহসে আপনি আমার বাড়িতে আবার এসেছেন? মতেন স্যারের তো রাগই কমতেছে না। আরে আমি একটা বুড়া মানুষ, চেয়ারম্যান মানুষ, এত রাগ পয়সা রাখলে হয়? স্যার, আমি তো এবার আমার দরকারে আসি নাই, আমি এবার আসছি আপনার দরকারে। আমার দরকারে মানে? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলতে আসছেন সরাসরি বলেন। আহা স্যার, উত্তেজিত হইতেছেন কে? উত্তেজিত হইলে তো অল্প বয়সে স্ট্রোক করে মরে যাবেন কে? আপনার জন্য একটা পার্সেল আনছি, গ্রহণ করেন। জি স্যার, প্রেশার বাইরে যাবে, উত্তেজিত হয়েন না। আমি আমার কাছে যাইতেছিলাম, হঠাৎ শুনলাম আপনার হেড অফিস মানে উচ্চতর মন্ত্রণালয় থেকে আপনার নামে একটা চিঠি আসছে। তা ভাবলাম সুখবর কিছু হইব, আর সুখবর নিজ হাতে পৌঁছায় দিতে আসলাম। নিজের হাতে সুখবর পৌঁছায় দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। নেন স্যার আপনার সুখবর। কি ভেবেছেন আমাকে এখান থেকে সরিয়ে দিলে আপনি আগের মতো সেই অন্যায় কাজগুলো আবার করতে পারবেন? তাহলে এটা আপনার ভুল ধারণা। আমি এখান থেকে চলে গেলে আমার পরিবারটা আবার আরেকজন চলে আসবে, তখন কি করবেন? স্যার, আমি কি ভাবি সেটা নিয়ে আপনার ধারণাও নাই। আপনার আগে যারা আসছিল সবাই আমি কিনা রাখছিলাম, আবার আপনার পরে যারা আসবে আমি তাদেরকেও কিনা রাখবো। আপনারও কিনতাম, কিন্তু আপনি মানুষটা টেরা, কিনতে পারি না। আর যাদের আমি কিনতে পারি না তাদেরকে জায়গা মতো পাঠায় দিই। এই স্যারে জানি কই পাঠাইলাম? বান্দরবনে। জি স্যার, বান্দরবান খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক মনোরম পরিবেশ। আপনার যে কি ভালোটা লাগবে স্যার, আমারও ভালো লাগবে, কারণ আপনি থাকবেন না। স্যার স্যার যান, হ্যাঁ ভালো মতন যান। আর যাওয়ার সময় যদি কোনো ধরনের সাহায্য লাগে আপনি আমাকে বলবেন, এই চেয়ারম্যান আপনার সেবায় হাজির। থাক, আপনার কাছ থেকে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন নেই আমার। আপনি এখন এখান থেকে চলে যান। আরে ম্যাজিস্ট্রেট সাহেবের কত রাগ, না রাগ কমাইতে পারলাম না। চল, আসসালাম আলাইকুম। হ্যাঁ, এই তো আমি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিব এখন। এই তো 5-10 মিনিট সময় লাগবে, রওনা হবো। হ্যাঁ আমি যাই, আপনি ভালো থাকেন। ঠিক আছে, যাও। না, কোনো সমস্যা হয়নি, সাবধানে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ? তুমি আমাকে তো বলে গেলেও পারতা। আর আজকে যদি তুমি চলে যাও, আমাদের তো আর কোনোদিন দেখাই হবে না। তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? হ্যাঁ, কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে কথা বলছো? আসলে তোমার আর আমার ভিতরে না কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। যেটা ছিল সেটা শুধুমাত্র স্বার্থ ছিল। শুধুমাত্র তোমার বাবার প্রজেক্টটা বাঁচানোর জন্য তুমি আমার সাথে মিথ্যা নাটক করেছো।
আমার সাথে এই মিথ্যা নাটকটা না করলেই পারতা। বিশ্বাস করো, আমি বাবার এইসবের ব্যাপারে কিছুই জানতাম না। আর আমি তোমাকে সত্যি অনেক তোমাদের মতো বড় লোকদের মুখে সত্যি কথাটা না মানায় না। তুমি তোমার সত্যি কথা তোমার কাছেই রাখো। আমার প্রথমবার ফিরে আসাটা যতটা ভয়ঙ্কর ছিল না, দ্বিতীয়বার যে ফিরে আসাটা হবে তার থেকে বেশি ভয়ঙ্কর হবে। তুমি আমার পুরো কথাটা শোনো। তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারছো না? আর তোমার কি মনে হয় সামান্য ফ্যাক্টরির কারণে আমি তোমার সাথে এতদিন প্রেমের অভিনয় করে গেছি? থাক, তোমার আর আমার সামনে কেঁদে কেঁদে মায়া কান্না করতে হবে না। তুমি আর তোমার বাবা এই যে মিথ্যা নাটকটা আমার সাথে করেছো, সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। তোমাদের আসল চেহারাটা না আমি বুঝে গিয়েছি। প্লিজ আমার কথাটা শোনো। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি শুধু এইটুকু মনে রাখো, এই জীবনে পরের বার যদি আমার তোমার সাথে দেখা হয়, তাহলে তুমি হবে সব থেকে বড় শত্রু আমার। আর তুমি তোমার বাবাকে গিয়ে বলে দিও, এই গ্রামে আমি আবার ঠিকই ফিরে আসবো। সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না। ওয়েট অ্যান্ড সি, দ্য গেম ইজ স্টার্ট।